শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া দেশ এবং বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আজ রবিবার 23 শ্রাবণ 1429 বঙ্গাব্দ 7 আগস্ট 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। সিলেটের গোলাপগঞ্জে পরিবারের সঙ্গে অভিমান করে এক তরুণ আত্মহত্যা করেছেন। তার নাম রাব্বি আহমদ এবং তিনি উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সোনামপুর গ্রামের সোনাহর আলীর পুত্র। আজ রবিবার 7 আগস্ট সকালে উপজেলা ঢাকা দক্ষিণ বাজার থেকে একটি দোকানের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার 6 আগস্ট রাত 2টার পর যে কোনো সময় তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম এবং তিনি বলেছেন পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে সে এবং তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই আসল কারণ জানা যাবে এবং তারা তখনই আসল কারণ জানতে পারবেন এবং পরে অবগত করবেন বলে জানিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের সময় বীর শহীদদের স্মরণে সিলেটে নির্মিত স্মৃতিস্তম্ভ স্মৃতি 71 উদ্বোধন করা হয়েছে। আজ দুপুর 1টায় রিকিবাজারস্থ জেলা পুলিশ লাইন্সে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ এবং পিপিএম ও সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন। সিলেট বীর শহীদদের গণকবর সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্মৃতি 71 স্থাপন করা হয়েছে। সিলেট জেলা পুলিশ সুপার ফরিদউদ্দিনের প্রচেষ্টায় এবং জেলা পুলিশের উদ্যোগে এই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নিশারুল আরিফ এবং সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং এতে উপস্থিত ছিলেন অন্যান্য আরো অনেকেই। আজ রবিবার 7 আগস্ট থেকে নতুন ভাড়ায় চলছে গণপরিবহন, তবে সিলেটের সব রুটেই গত দুদিন থেকে যাত্রী কম বলে জানা গেছে। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন ভাড়ার চার্ট এখনো তৈরি না হওয়ায় দুইটি পরিবহন আগের রেটেই ভাড়া নিচ্ছে। তবে যে সকল রুটে ভাড়া বাড়তি নেওয়া হচ্ছে সেই রুটে যাত্রী কম। যাত্রীরা আগের ভাড়ায় দিতে চাচ্ছেন, তবে বুঝিয়ে বলার পর অনেকেই টাকা দিচ্ছেন, অনেকেই ঝামেলা তৈরি করছেন। এদিকে যাত্রীদের অভিযোগ চার্ট তৈরি না করে ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে। রবিবার সকাল এবং দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে শনিবারের মতো আজও সিলেটে নেই পরিবহনের সংখ্যা কম এবং যাত্রীও ছিলেন কম। অফিস আদালত খোলা থাকলেও সিলেট মহানগরীর সড়কগুলোয় গাড়ি ছিল কম। যাত্রী কম থাকার বিষয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম জানিয়েছেন একদিকে গরম, অন্যদিকে জ্বালানি তেল বৃদ্ধি এবং এই দুটি বিষয় মিলিয়ে সড়কে যাত্রী কম এবং পরিবহনের সংখ্যাও কম। তবে তারা আশা করছেন 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি আগের মতন স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। রবিবার দুপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযানকালে পরিমাপে কম দেওয়ার অভিযোগে 2 পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানিয়েছেন পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেওয়ার অভিযোগে বাহুবলের চেরাগালি পেট্রোল পাম্পকে 20,000 টাকা এবং মিরপুরের নিরাপদ পেট্রোল পাম্পকে একই অভিযোগে 30,000 টাকা জরিমানা করা হয়েছে এবং তিনি বলেছেন জনস্বার্থে এমন অভিযান তারা অব্যাহত রাখবেন এবং অভিযানে সহযোগিতা করেছেন র্যাব শায়েস্তাগঞ্জ 9-এর একটি টিম। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। মাদক নিয়ে গবেষণা করা সাইদ ওরফে রেয়ার সাইদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার 7 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তু ইসলাম মল্লিক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 3 আগস্ট সাইদের মাদক মামলা 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেই রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা কারাগারে আটক করে রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মোহাম্মদ মামুন মিয়া। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং জামিন নামঞ্জুর করে দিয়েছেন। এছাড়া রেয়ার সাইদকে বিশেষ ক্ষমতার আইনে আরেক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক গ্রেফতার দেখানোর সেই আবেদন মঞ্জুর করেছেন। আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2020 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এতে গড় প্রমোশনের হার 94.74%। আজ রোববার 7 আগস্ট এই ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সারা দেশে 311টি কেন্দ্রে সর্বমোট 31টি অনার্স বিষয়ে 797টি কলেজের 3,40,519 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং পরীক্ষায় গড় প্রমোশনের হার 94.74। নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা 2,96,408 জন এবং মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,13,774 জন।
করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশকে $30 কোটি ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। প্রতি ডলার 95.16 টাকা করে বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ 2,854,80,00,000 টাকা। আজ রোববার বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সঙ্গে সেই চুক্তি হয়েছে এবং এতে বাংলাদেশের পক্ষে সই করেছেন অর্থনৈতিক বিভাগের সম্পর্ক বিষয়ক সচিব শরীফা খান এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি ট্যাম্বন। লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স রিকভারি প্রকল্পের আওতায় $30 কোটি চুক্তি করেছে এবং স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদকাল জানুয়ারি 2022 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত। এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর। এবারে আন্তর্জাতিক। গাজা উপত্যকায় গত শুক্রবার থেকে দখলদার ইসরায়েল বিমান হামলা চালাচ্ছে। এতে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 31 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অন্তত 265 জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবরটি জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। গত কয়েকদিন থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনের সঙ্গে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাতভর গাজা ভূখণ্ড থেকে ছোড়া শত শত রকেট এবং হামলার জবাবে ইসরায়েলি বিমান বাহিনী ওই উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর গোলাবর্ষণ করেছে। শনিবার জাবলিয়া সহ গাজা উপত্যকার বেসামরিক মানুষজন ওই স্থাপনায় হামলা চালিয়েছে ইহুদি রাষ্ট্রটি। এখনও হামলা অব্যাহত রয়েছে, যদিও ইসরায়েল হামলা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি। এদিকে জাতিসংঘ বলছে গাজায় 2 দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় উদ্বাস্ত হয়েছে অন্তত 40টি ফিলিস্তিনি পরিবার। এছাড়াও স্থানীয় 650টিরও বেশি আবাসন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে খেলার খবর। ক্রিকেট। দ্বিতীয় ওয়ানডেতে 291 রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছে জিম্বাবুয়ে। 8 ওভারের মাঝে হারিয়েছে 3 উইকেট। 8 ওভার শেষে 3 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ মাত্র 27 রান। ক্রিজে আছেন তাওদেশ এবং সিকান্দার রাজা। এদিকে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে করেছে 290 রান। মাহমুদুল্লাহ হার নামানা 80 রানের সঙ্গে তামিমের 50 এবং আফিফের 41 রানে ভালো সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারীরা। যদিও প্রথম ইনিংসে 303 রান করেও হারতে হয়েছিল তামিমদের। সিরিজ বাঁচানোর ম্যাচেও জ্বলে উঠেছে তামিমের ব্যাট। এবার জিম্বাবুয়ে বোলারদের শাসন করছে বাংলাদেশ অধিনায়ক। ব্যক্তিগত অর্জনে হাফ সেঞ্চুরিও যোগ হয়েছে তার, কিন্তু 50তে আটকা পড়েছেন আবারও। আগের ম্যাচে 62 ইনিংস খেলা তামিম এবার আউট 50 রানে। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার 55তম হাফ সেঞ্চুরি। এতক্ষণ শুনছিলেন সারা দেশ এবং বিদেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব আবহাওয়ার খবর। বন্যা বৃষ্টির পর রংপুর সহ আশপাশ এলাকার প্রকৃতি রুক্ষ হয়ে উঠতে শুরু করেছে। 2 দিন থেকে মৃদু তাপপ্রবাহ বইতে শুরু করেছে। সর্বত্র এখন বিরাজ করছে গরম আবহাওয়া। রংপুর আবহাওয়া সূত্রে জানা গেছে 1 আগস্ট রংপুরে বৃষ্টিপাত হয়েছে 62.2 মিলিমিটার। ওই বৃষ্টিতে অনেকের মাঝে স্বস্তি নেমে এসেছিল। 2 আগস্ট 0.7 মিলিমিটার এবং 3, 4 ও 5 আগস্ট বৃষ্টি ছিল শূন্যের কোঠায়। 6 এবং 7 আগস্ট মাত্র 20 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রোববার রংপুর এবং আশপাশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতিদিন তাপমাত্রা বাড়ছে। মাঝে মধ্যে আকাশে মেঘের ভেলা ভেসে বেড়ালেও নেই বৃষ্টি। ফলে প্রচন্ড গরমে হাঁসফাঁস করছেন জনজীবন। এবং রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ কামরুল হাসান বলছেন আরও 2 দিন মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে এবং শনিবার থেকে তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে এই অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই অবস্থায় প্রকৃতিতে গরম আবহাওয়া বিরাজ করছে এবং জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারা দিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।